সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন 24-এর গণঅভ্যুত্থানের অন্তর্ভুক্ত প্রত্যয় এর আলোচনা সভায় উপস্থিত আমার প্রিয় শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী ভাই বোনরা এবং সামাজিক নেতৃত্ব সবাইকে আমার সালাম গ্রহণ করবেন। রঞ্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই এমন একটি আলোচনা সভা আয়োজন করার জন্য। আসলে মূলত আমি বলতে আসিনি, প্রিয় শিক্ষকদের উপস্থিতি শোনার জন্য আসলে যাক, সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের গর্ব, আইনা শুরু। সংবিধান আপনার একটি দেশের কাঠামো, কার্যপ্রণালী, সবার জন্য ন্যায় বিচার, আইন আইন সাম্য ইত্যাদি নিশ্চিত করে। আমরা দীর্ঘ 9 মাস রক্তহীন যুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম সংবিধান পাই। প্রথমে এই সংবিধানের বৈধতা নিয়ে একটু বিতর্ক থাকলেও পরে এটা সবার কাছে একটু গ্রহণযোগ্য এবং উত্তম সংবিধান গ্রহণ করে। বিতর্কের বিষয় এটি যে যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা ছিলেন পূর্ব পাকিস্তানের নির্বাচিত সংসদ সদস্য। এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন মাওলানা ভাসানী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন যে তারা পূর্ব পাকিস্তানের তারা এটাকে অবহিত করেছিল আইয়ুব খানের লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার হিসেবে। যাক, তর্ক থাকবে, বিতর্ক থাকবে, তর্ক বিতর্ক হচ্ছে গণতন্ত্রের অলংকার। পরবর্তী বিশ্বের সকল দেশের মতো বাংলাদেশ সংবিধান একটি পবিত্র, তার নাম। কিন্তু আমরা দেখি ক্ষমতাসীনরা এই পবিত্র সংবিধানকে তাদের হীন স্বার্থে বারবার এটাকে দ্রুত বিক্ষত করে। যার শুরু হয় আমাদের শেখ মুজিবুর রহমানের হাত ধরে এবং এই কঠিনের শেষ করে একটু মারা হয় শেখ হাসিনার মাধ্যমে। যেমন আমরা দেখতে পাই 15 জুলাই 1973 সালে প্রথম সংবিধানের কাটাছাড়া করে শেখ মুজিব এই যে প্রচলিত আইনের মাধ্যমে বিচার করার সুবিধা থাকা সত্ত্বেও উনি একটি নতুন সংশোধনী আনেন। এরপরে আমাদের সংবিধানের যেটা কালো ধারা হিসেবে চিহ্নিত করা হয় দ্বিতীয় সংশোধনীকে, আমরা ব্রিটিশ ভারত এবং পাকিস্তানের 23 বছরের শাসনে দেখতে পাই যে আপনার নিবদ্ধমূলক আটক এবং জরুরি অবস্থা তিক্ত অভিজ্ঞতার কারণে আমাদের দুই সংবিধানে কিন্তু এই দুইটা বিধান রাখা হয়নি। এবং সংবিধান প্রণেতা ডক্টর কামরুল হোসেন বলেছিলেন যে আমাদের সংবিধানে নিবদ্ধমূলক আটক কিংবা জরুরি অবস্থার বিধান এটা আমাদের গর্বে। কিন্তু আমরা কি দেখতে পাই, এই কিছুদিন পরে ক্ষমতাসীন দল আপনার বিরোধী মতকে ধর্ম ধরার উদ্দেশ্যে এবং আইয়ুব খানের মতো এই আপনার ক্ষমতাকে বিকৃত করার জন্য আপনি এই নিবদ্ধমূলক আটক এবং আপনার জরুরি অবস্থার আইন সংশোধনী আনেন। এরপর দেখা যায় আপনার সংবিধানের মধ্যে সবচেয়ে যেটা বেশি বিতর্কিত এটা হচ্ছে চতুর্থ সংশোধনী, যার মাধ্যমে এমন সংবিধানকে এমন ভাবে কাটা করা হয় বিশ্বের অন্যান্য ষড়যন্ত্রকে হার মানায়। যেমন এখানে ধীরে ধীরে আপনার সংবিধানে সরকার পদ্ধতি পরিবর্তন করা হয়, কিন্তু সংবিধানে সরকার পদ্ধতি পরিবর্তন করা হলেও হ্যাঁ শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি বলে যান কিন্তু কোন নির্বাচন ছাড়া, এবং উনি রাষ্ট্রপতি শব্দটাকে এমন পর্যায়ে নিয়ে যান যেটা সংবিধানের মধ্যে। যেমন সংবিধান সংশোধন করতে প্রয়োজন হয় 2/3 ভোট, আর উনি রাষ্ট্রপতিকে অভিবাসনের যে নিয়োগ করা হয় তার মধ্যে 3/4, যা খুবই জটিল। এবং শুধু তাই নয়, ওই 3/4 উনি না রাখার জন্য যাতে করতে না পারে সেজন্য উনি সকল বিরোধী দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করে। এবং এছাড়াও এই চৌধুরী বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়। হাইকোর্ট মৌলিক যে অধিকার যে বলবৎ রাখার অধিকার এটা ছিনিয়ে নেওয়া হয়, বাক স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়। যাক, এটা পরবর্তী আমরা দেখতে পাই জিয়াউর রহমান আমলে 5ম সংশোধনের মাধ্যমে এটা কিছুটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যা আপনার কিছু কার্যকরী কার্যকলাপ ছিল যে সুপ্রিম জুডিশিয়াল কোর্ট যেটার মাধ্যমে ওই বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়। এবং এই সুপ্রিম জুডিশিয়াল যেটা হচ্ছে আপনার বিভিন্ন দেশে গণতান্ত্রিক দেশে এখনো প্রচলিত। এবং 1959 সালে দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইনজীবী সমাবেশে যে সুপারিশমালাটি ছিল এটার সাথে সামঞ্জস্য। আমরা এরপর যা সংশোধনীগুলো দেখি সবগুলোই ছিল আপনার জনগণের কল্যাণে নয়, সবগুলো ক্ষমতাসীন দল নিজের ক্ষমতাকে গণতান্ত্রিক করার জন্য নিজের প্রয়োজনে সংশোধন করেছিল।
যেমন দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা উপলব্ধি থেকেই কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু হ্যাঁ সংশোধন আনা ছিল, কিন্তু আবার সেই শেখ আওয়ামী লীগ সরকার এই তত্ত্বাবধায়ক সরকার এই কথা বিলুপ্ত করে। আমার এখন আজকে যে কথা বলে আজকের যে আলোচনা এটা হচ্ছে সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন এই বিষয়টা উঠে আসছে, কারণ আপনার যে একটা সরকার কিভাবে ফেসিস্ট হয় সে থেকে যাতে ফেসিস্ট যে আইনগুলো থাকে এগুলো কি করার জন্য, এইগুলো থেকে সংবিধানকে মুক্ত করার জন্য। এখন আমি একটা কথা বলি যে একটা ফেসিস্ট সরকার ফেসিস্ট হওয়ার জন্য হ্যাঁ যতটুকু না দায়ী তার চেয়ে বেশি দায়ী আমরা। আমরা কেন দায়ী? একটা আমরা যদি আজকে যে আমরা সজাগ যে 24-এর গণঅভ্যুত্থানে আমরা যে সচেতন ছিলাম, আমরা কি অতীতে সংবিধান সংশোধন কাটাচার এক সময় কি আমরা সজাগ ছিলাম? যদি সজাগ থাকতাম তাহলে যখন এই আপনার আন্দোলনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে যে তত্ত্বাবধায়ক সরকার হয়, এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পর কেন আমরা তখন প্রতিবাদ করে, যদি আমরা যদি তখন যদি সজাগ থাকতাম সচেতন থাকতাম তাইলে আমরা এই যে ভোটার বিহীন নির্বাচন দেখতাম না, রাতের ভোটে নির্বাচন দেখতাম না। হ্যাঁ, এমনকি এটা ছাড়াও যে আপনার একজন প্রধান বিচারপতি একটা ষোড়শ জন্য রায়ের কথা বলতে গিয়ে ওনাকে বাসায় হস্টেলে গিয়ে সরকারি যেভাবে আপনার দেশ থেকে বাধ্য করা হয় তখনও কিন্তু আমরা নিশ্চুপ ছিলাম। তো আমরা যদি তখন সজাগ থাকতাম তাহলে এই সরকার ফেসিস্টের পাহাড় উদ্ধার করতে পারতো না। আমি বলবো সংবিধান সংস্কার হোক, পুনর্লিখিত হোক, সংশোধন হোক, যেটাই হোক আমাদের সবসময় সজাগ থাকতে হবে যাতে ভবিষ্যতে কোন সরকার যেন ফেসিস্টের রূপ ধারণ করতে না পারে, কোন নব্য ফেসিস্টে যেন জন্ম না হয়। আর যে আপনার এই যে 72 সংবিধানে যে একটা বিতর্ক উঠছিল যে বৈধতা নিয়ে, আমি আশা করবো যেন এই নতুন সংবিধানের যে সংবিধান সংশোধন কিংবা সংস্কার যেন এরকম বিতর্ক না হয়। এইদিকে একটু যে অনুচ্ছেদ গুলো আমাদের সংশোধন প্রয়োজন ওইগুলো এমন ভাবে যাতে করা হয় যাতে সংস্কার কমিশনের মাধ্যমে যাতে কোনো বিতর্ক না থাকে। সকলকে ধন্যবাদ।